খুশিতে প্রশ্ন করলো, এগুলো কি আমার জন্য? একদমই না। তাহলে? সামনে থেকে সরুন। অনভিকে সরিয়ে দেয় অভ্র, তারপর সোজা চলে আসে বাড়ির ভিতরে। অনভিও পিছু পিছু আসে। অভ্র নীলার কাছে আসলো, নীলাকে চকলেটগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও তোমার জন্য। তোমার তো পরীক্ষা কালকে, চকলেট খাবা আর পড়বা, এতে বোরিং ফিল হবে না। উফ, মানে অব্র, আপনি কত ভালো। এমন দেখভাল মানুষ কিন্তু সব মেয়েই চায়। আপনি গ্রেট। ইটস ওকে, কিন্তু সবাই তো সব কিছু বুঝবে না। যাই হোক, পড়ো। অভ্র চলে আসে ওর রুমে। অনভির রাগে মন চাচ্ছে অভ্রের মাথা দেয়ালের সাথে বারবার লাগিয়ে ফাটিয়ে ফেলতে, কিন্তু কিছুই ওর করার নেই। তারপর সকাল পেরিয়ে দুপুর হয়। নীলা, তানিয়া, অনহি তিনজন মিলে রান্নাঘরে আজকের দুপুরে নীলার বানানো খিচুড়ি দিয়ে লাঞ্চের আয়োজন করা হচ্ছে। অভ্র আসে রান্নাঘরের ফ্রিজ থেকে পানি খেতে। অভ্র ফ্রিজ থেকে পানি বের করে নীলার পাশে দাঁড়ায়। নীলা তখন পেঁয়াজ কাটছিল। অভ্র নীলাকে দেখে বলে, এই নীলা, সাবধানে কাজ করবা, হাত যেন না কাটে, কালকে এক্সাম আছে। এত চিন্তার কিছু নেই, এটা আমি পারি ভালো, অনেক সময় করি। তাই নাকি? আচ্ছা, তাহলে দেখে শুনে করবে, কোনো রকম যেন হাত না কাটে। ছোট ভাই, এখানে যে আমরাও আছি, আমাদের দিকেও একটু তাকাও। আমরাও তো কাজ করছি, খালি নীলাকে সাবধানে থাকতে বললে হবে? আপনারা এমনিতেই পারেন, সমস্যা নেই। অনহি কাঁচামরিচ কাটছিল, অভ্রের কথা শুনছিল এতক্ষণ। অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে বটি দিয়ে অভ্রের গলায় জোরে টান দিতে। শয়তান ছেলে, ঘরে বউ থাকতেও সে অন্য মেয়ের পিছনে পড়ে আছে। লজ্জা করে না বেটা বজ্জাতের? অভ্র কারো দিকে না তাকিয়ে চলে আসতে যাবে, আর অনহি অন্য মনস্ক হয়ে মরিচ কাটার ফলে তাৎক্ষণিক আঙ্গুলে বটি লাগিয়ে ফেলে, কেটে যায় অনেকটা। আহ করে শব্দ করলো অনহি। তানিয়ার সাথে সাথেই বলে, অনু কাটছে হাত, সাবধানে করবা না? অভ্র ঘুরে থাকায় অনহি আঙ্গুলের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক। অভ্রর সাথে সাথেই অনহির কাছে চলে আসে, হাতটা ধরে ট্যাপের পানিতে ধুয়ে দেয়। তানিয়াকে বলে, ভাবি, বরফ দিন তো, বের করে জলদি, সাবধানে কাজ করবেন না। স্যাভলন নিয়ে আসেন তো, কতখানি কাটছে, ইস। অভ্র কথাটা বলে অনহির কাটা হাতের আঙ্গুলটা নিজের মুখের ভিতর পুড়ে নেয়। নীলা, তানিয়া, এমনকি অনহিও অবাক হয় অভ্রের কাণ্ড দেখে। জিভ দিয়ে অভ্র অনহির কাটা আঙ্গুলের মাথা ঘষতে থাকে। অনহি কোনো কথাও বলছে না, কেবল চোখ দিয়ে একটু একটু করে পানি পড়ছে। 2 মিনিট এভাবে রাখার পর তানিয়া বরফ এনে দেয়। অভ্রর গালে ঠোঁটে রক্ত লেগে আছে কিছুটা। অভ্র স্যাভলন দিতে যাবে, তখন অনহি বলে, আমি স্যাভলন দিব না, অনেক জ্বলবে। এমনিতেও অনেক জ্বলছে, দিব না স্যাভলন। চুপ, ঠাস করে একটা চট দেওয়া উচিত আপনাকে। দেখে শুনে কাজ করতে কি হয়, হ্যাঁ? কাজের সময় মন কোথায় থাকে? বটিতে বসে অমনোযোগী কাজ, ধুর কি যে করেন না আপনি। চোখ মন দুটোই কি বাহিরে খুলে আসছেন? অভ্রের ছাড়ি খেয়ে অনহি চমকে যায়। ভয়ে চুপ হয়ে গেছে অনহি। নীলা অবশ্য অবাক হয়েছিল, কিন্তু অনহির চমকানো দেখে হেসে ফেলেছে। তানিয়াও হাসতে থাকে। কিছু সময় কাটা জায়গাতে বরফ লাগিয়ে রান্নাঘর থেকে বের করে আনে অনহিকে, সোফাতে বসায়। তানিয়া আর নীলা রান্নাঘরেই রান্না করতে বিজি হয়ে পড়ে। অভ্র স্যাভলন লাগিয়ে তুলা দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দেয়, অনেক জ্বালা করে। অনহি অভ্রের শার্ট চেপে ধরে, অভ্রের দিকে তাকিয়ে থাকে সে। অভ্র অনহির কাটা জায়গাতে মলম দিয়ে দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে, আপনার আজকে আর কোনো কাজ করা লাগবে না, চুপচাপ বসে থাকবেন। কাটা জায়গা ভেজাবেনও না, অনেকটাই কাটছে। খাবার খেয়ে ব্যথার মেডিসিন খাবেন। দেখে শুনে কাজ করতে কি হয় আপনার? সব সময় কিছু না কিছু করবেনই, এভাবে কাজ করলে যদি বড় কিছু হয়? তাতে কি? আমার তো আর কেউ নেই যে সাবধানে কাজ করতে বলবে, ভালোবেসে আদর করে। আমাকে যারা বলে তারা বকাঝকা দিয়েই বলে, কিচ্ছু কখনো ভালোভাবে বলেনি। আচ্ছা, তাই নাকি? তা এখন বলছি ভালোভাবে সাবধানে কাজ করবেন, যেন আর কোথাও না কাটে, ওকে? লাগবে না, আমি চেয়ে নিলাম বলে তাই। আমার লাগবে না সিম্প্যাথি। নিচ থেকে যদি কেউ দেয় সেটা আলাদা বিষয়। এই হলো মেয়ে মানুষের সমস্যা। যখন কোনো পুরুষ নিজ থেকে ভালোবাসা, আদর, কেয়ার দিতে চায়, তখনই সেটাতে তারা বিরক্ত, লাগবে না করে। অথচ সেই পুরুষই যখন দূরে সরে যাবে, তখন মেয়ে মানুষের কথায় যদি কিছু দিতে চায়, তখনই তাদের শুনতে হয় চেয়ে নিচ্ছি বলে দেওয়া হচ্ছে, লাগবে না। হায় রে বেডি মানুষ। ওই বেডি মানুষ বলবা না। মেয়েরা এইরকমই, মেয়েরা রাগ করে, সেই রাগেও ভালোবাসা থাকে। মেয়ে মানুষ বিরক্ত হলে চলে যেতে চায়,
কিন্তু রাগ করলে আরো ভালোবাসা চায়। বুঝতে হবে পুরুষদের এগুলো, নিজেরা কিছুই বোঝে না, খালি বেডি মানুষ খারাপ, তাই না? অব্র কিছু বলল না। অনহির কথা শুনে চুপ হয়ে গেল। অনহি অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র মাথা নিচু করে নেয়। অনহি মনে মনে বলে, আমার হাত কাটছে, তাতে তোমার কি? তোমার চোখে মুখে চিন্তার ছাপ কেন? মানুষকে সাবধান করবা না? করো করো, আমার হাত কাটলে তোমার কি? কেন ছুটে আসছো? কেন নিজের মুখে আঙুল দিয়েছো? কেন কেয়ার করেছো? আমাকে তো ডিভোর্স দিবা, তাহলে ভালোবাসা দেখাচ্ছ কেন? অনহি অব্রের ঠোঁটের উপরে থাকা রক্তের দাগটা নিজের ওড়না দিয়ে মুছে দেয়। অব্র সেখানে আর বসে থাকতে পারে না। জলদি অনহির সামনে থেকে উঠে চলে আসতে যাবে, তখনই অনহি অব্রকে ডাক দেয়। অব্র, হুম। তুমি তো বলেছিলে আমাকে আর চাও না, তাহলে আমার হাত কেটে যাওয়াতে তোমার চেহারাতে চিন্তার ছাপ দেখলাম কেন? আমাকে নিয়ে উত্তেজিত হয়ে পড়েছো কেন? অব্র অনহির দিকে তাকায় না, তাকাতে যাচ্ছে না সে। অব্র অনহির দিকে না তাকিয়ে বলে, আপনি অফিসিয়ালি এই বাড়ির বউ, এখনও ডিভোর্স হননি, বরের অধিকার দেননি আপনি, কিন্তু আপনি আমার বউ, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে আপনাকে দেখে শুনে রাখা, না হলে মা বাবা বকা দেবে যে আমার বউকে আমি কেয়ার করছি না। ব্যাস এটাই কারণ। হো, তার মানে তুমি আমাকে কেবল কেয়ার করছো বাবা মার বকার ভয়ে? হুম, তাছাড়া আবার কি? এই যে আপনার হাত কাটছে, যদি কিছু না করতাম ভাবি, মা আর বাবাকে বলতো অনুহির হাত কেটে গেছে কাজ করতে করতে, অভ্র সেখানে ছিল, অভ্র দেখেও কিছু বলেনি, তখন মা আমাকে অনেক বকতো, তাই আপনার জন্য এতটুকু করলাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনহির প্রচণ্ড রাগ হচ্ছে। উঠে গিয়ে টেবিলে থাকা গ্লাসটি ছুঁড়ে ফেললো ফ্লোরে। তারপর সোজা রুমে চলে যায়। রুমের দরজা ভেতর থেকে আটকে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। অনেক কান্না পাচ্ছে অনহির, কিন্তু কাঁদবে না সে। রাগে কান্নাটা চেপে আছে। সে এসির অনেক পাওয়ার বাড়িয়ে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে জানে না অনহি। অব্র চলে আসে রোলেক্সের অফিসে। এখানে সবাই বসে আছে। অব্র আসতেই সাকিব বলে, আবির, এই যে কিছুদিন আগে ফাঁকা ভার্সিটিতে যে ড্রাগস সেলার বিষয়টা উঠলো না, সেই বিষয়ে ভার্সিটির সিকিউরিটি গার্ড জড়িত আছে। আমরা খোঁজ নিতে গিয়ে এটা পেয়েছি, আর সে মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। জানতে পারি মেয়েটাকে চাকরির নাম করে এমপি তাকে নিয়ে আসে, তারপর এমপির একটা গোপন বাড়িতে রাখে। সেখান থেকেই এমপি দিনের পর দিন মেয়েটার উপর নির্যাতন করে। মেয়েটা না পারতো পালাতে, না পারতো সহ্য করতে। এখন মেয়েটা কোথায় আছে কেউ জানে না, হয়তো খুন হয়েছে। গ্রেট, আমাদের ওই দারোয়ানের সাথে কথা বলতে হবে। দারোয়ান আমাকে চেনে, হয়তো সে তোমাকেও চিনবে। দারোয়ানের সাথে আমার বন্ধু নেহালের একটু খাতির আছে, নেহালের মাধ্যমে ওনাকে তুলে আনার ব্যবস্থা করছি। অব্র কথাগুলো বলে নিহালকে কল দেয়। নিহাল প্রথমেই কলটা রিসিভ করে। বন্ধুদের সাথেই ছিল নিহাল। হঠাৎ অভ্রের কল সবার থেকে দূরে এসে বলে, কিরে মামা, তোকে ভার্সিটিতে দেখি না, সেই যে বাসায় আসলি, কোথায় ছিলি এতদিন? বললিও না ঠিক মতো, থানা পুলিশ করে পায়ের জুতা পাতলা হয়ে গিয়েছিল, আর এখন তুমি চান্দু ভুলে গেছো? না রে, ভুলবো কেন? আর বাচ্চাদের মতো কথা বলা অফ করো। শোনো, একটা কাজ আছে। দারোয়ান লতিফকে চিনিস না? হ্যাঁ চিনি, আমার সাথে তো ওনার বেশ খাতির আছে। কেন, তাকে দিয়ে কি হবে? তোর কাজ হলো লতিফকে যেভাবেই হোক আমার কাছে আনতে হবে। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে চলে আসবি। কিন্তু কেন? তিনি বা শুধু শুধু আমার সাথে যাবে কেন? এটা তোর কাজ। আরেকটা কথা, এটা কাউকে বলা যাবে না। আর ভার্সিটি শেষ হতে যাচ্ছে, এখনই কর। অভ্র ফোনটা কেটে দেয়। নিহাল বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। অভ্র যেহেতু বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। নিহাল লতিফ কাকুর কাছে আসে। লতিফ নিহালকে দেখে খুশি হয়। লতিফের সাথে নিহালের খাতিরের পিছনে একটা কারণও আছে। নিহাল বলে, কাকু, একটা জায়গাতে যেতে হবে, অনেক বিপদে পড়েছি। কি হয়েছে বাবা? আমার গার্লফ্রেন্ড আছে না, ও বেড়াতে গিয়েছিল ওর কয়েকটা কাজিনদের সাথে। এখন সেখানকার কিছু ছেলেরা মিলে ওদের সবাইকে কর দিয়েছে। আমার মুরব্বি বলতে আপনি ছাড়া কেউ নেই এসব শেয়ার করার জন্য। আপনি মেয়ের বাবা হয়ে যাবেন, তাকে নিয়ে আসতে হবে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে চলো। ওরা দুজন একটা ট্যাক্সি নেয়। তারপর অভ্রের পাঠানো লোকেশনের দিকে যেতে থাকে। রাজীব পলাতক, কিন্তু কেন? রোলেক্স গ্যাংয়ের নাম শুনতেই রাজীব নিখোঁজ। রাজ অনেক সুস্থ হয়ে ফিরেছে, এটা রাজীবের কানে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে তার বাবাকে পায়নি রাজ। রাজ বসে আছে। অভ্রকে মারার জন্য সে অনেক ধরনের প্ল্যান করতে থাকে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। রাজ কলটা রিসিভ করলো।
ফোনের ওপাশ থেকে বলে, রাজ, আমি তোর বাবা বলছি। কেমন আছিস? ঠিক আছিস তো? ও বাবা, তুমি কোথায় আছো? কেমন আছো? রাজ, এত কথা বলার সময় নেই। তোকে যে জন্য ফোন করছি সেটা বলি। বাবা, তার আগে বলো, অব্র কোন জেলে আছে? আমি ওকে বের করে মেরে ফেলবো। অভ্রকে পুলিশ থানা নিয়ে যেতে পারেনি, আর সে অভ্র না। মানে কি? আগে বলো, কেন পারোনি? অভ্রকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় থেকে আর কে? সংস্থানের সবচাইতে পাওয়ারফুল গ্যাং রোলেক্স চলে আসে। রোলেক্স গ্যাং কিন্তু আর কে সংস্থাকে লিড করে। বলা যায় রোলেক্স গ্যাং না থাকলে আর কে সংস্থান অনেক আগেই শেষ হয়ে যেত। আর কে সংস্থান সারা বিশ্ব লিড করেছে, আর এটাকে প্রতিনিধিত্ব করে রোলেক্স গ্যাং। কিন্তু বিডিতে রোলেক্স গ্যাংয়ের মেম্বার আছে, ওরাই অভ্রকে বাঁচিয়েছে। তুই সাবধানে থাকিস। কি? রোলেক্স গ্যাং বিডিতে আছে? কি বলো বাবা, এটা হতেই পারে না। আমার স্বপ্ন রোলেক্স গ্যাংয়ে ঢোকা। এত বছর চেষ্টা করেও পারলাম না। যাদের নামে পুরো পিটি কেঁপে যায়, তারা অপরের মতো একটা নাদান ছেলেকে সেভ করবে? এক মিনিট, অপর নাদান না, ও তো একটা সাইকো। আমাকে পাগলের মতো মেরেছে। ওর মধ্যে কোনো মায়া দয়া দেখিনি আমি। কে হিংস অপর। আমার ওকে মারতেই হবে বাবা। আবার সেটা ভার্সিটির ভিতরেই। ভার্সিটিতে অব্রকে মারলে আমার উপরে কেউ কোনো কথা বলতে পারবে না। কথা শুন তুই। নো, আই নিড অব্র ফর কিল। রাজ কথাটা বলেই ফোনটা কেটে দেয়। অভ্রকে মারার প্ল্যান সাজায়। সে অভ্রকে ভার্সিটির ভিতরেই মারবে। নেহাল অভ্রের দেওয়া লোকেশনে এসে অভ্রকে কল দেয়। অভ্র ফোন কেটে দেয়। সাকিব এসে নেহালের পিছনে দাঁড়ালো। নেহাল সাকিবকে দেখেই বলে, সাকিব ভাই, আপনি আপনি না অভ্রের মামাতো ভাই? অভ্র কোথায়? অভ্র আছে। কিন্তু নেহালের ফোন বেজে উঠল। অভ্রের সিম থেকে কল। নেহাল রিসিভ করে। অভ্র নেহালকে বলে, লতিফ চাচাকে কেন আনতে বললাম জানিস? কেন? চাচা আমাদের ভার্সিটির মেইন ড্রাগ সাপ্লাইয়ার, মানে রাজের খাস লোক। কি কি বলিস? কিভাবে সম্ভব? সবই সম্ভব। সাকিবের সাথে তুই চাচাকে নিয়ে আয়, বাকিটা তুই দেখতে পারবি। অব্রের কথা মতো সাকিব, নেহাল ও লতিফ চাচাকে নিয়ে যেতে থাকে। কিছু সময় হেঁটে একটা ঘর দেখতে পায়। এটা জঙ্গলের ভিতরে। অভ্রকে দেখতে পাই বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওরা তিনজন রুমে প্রবেশ করলো। লতিফ নেহালকে বলে, বাবা, তোমার গার্লফ্রেন্ড কই? এটা তো অব্র। তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কি অব্র আটকে রেখেছে? লতিফ কথাগুলো শেষ করতেই সাকিব এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় লতিফের গালে। লতিফ কিছুটা ছিটকে পড়ে। নেহাল চিৎকার করে ওঠে। অভ্র বলে, চাচা, আপনাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, আপনি তো অনেকটা অমানুষের মতো কাজ করে ফেলেছেন। কি হয়েছে? তোমরা কারা? আমাকে মারছো কেন? কি করলাম আমি? মামুন ভাই। মামুন নামের একটা ছেলে এসে অভ্রের হাতে একটা বড় হাতুড়ি দেয়। অভ্র লতিফের কপালে হাতুড়ি ঠেকিয়ে বলে, সহজ সরল মানুষটার আড়ালে যে খারাপ মানুষ লুকিয়ে থাকে সেটা অনেকেই টের পায় না। অভ্র, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? চাচার গায়ে কেউ কোনো আঘাত করবে না। চুপ থাকতো। চাচা শোনেন, আপনাকে লাস্ট অ্যান্ড ফার্স্ট কোশ্চেন, রাজের হয়ে কত টাকা ড্রাগস সেল করেছেন ভার্সিটিতে? সময় মাত্র 10 সেকেন্ড অ্যান্সারের জন্য। এরপর কি হবে আপনার তা ধারণার বাহিরে। আকাশ ভাই, ইলেকট্রিক শকের ব্যবস্থা করেন। লতিফ ঘাবড়ে যায়। ভয়ে আশেপাশে তাকায়। অভ্র শুনতে থাকে। শেষের 3 সেকেন্ড বাকি থাকতেই লতিফ অভ্রের পা জড়াই ধরে বলে, বাবা, মাফ করে দাও। আমি কি করবো বলো? আমি রাজকে মারার জন্যই ওর দলে যোগ দিয়েছিলাম। কি? রাজকে মারতে? হ্যাঁ, ওর বাবা রাজীব আমার মেয়েকে চাকরির নাম করে নিয়ে আসে। আমার মেয়েকে একটা বাড়িতে আটকে রেখে রাজীব দিনের পর দিন আমার মেয়ের ওপর নির্যাতন করে। কুত্তার বাচ্চা রাজীব আমার মেয়েকে রাত দিন অনেকবার ধর্ষণ করে রাজীব। বাবা হয়ে আমি কেবল শুনেছি, চেয়েছি, দেখেছি। রাজ এসব জানে না। তার বাবার কীর্তি জানে না কিছুই। আমার মেয়েটা সুইসাইড করে লাশটা ওরাই নদীতে ফেলে দেয়। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজীবের ওপর প্রতিশোধ নেব। কোনো থানা পুলিশ করতে দেয়নি। আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে ভার্সিটির দারোয়ানের চাকরি দেয়। তারপরেই
ভেবেছিলাম রাজকে আমি মারবো, সেজন্য ওর দলে আমার যেতে হয়, তাই ওর হয়ে আমি কাজ করছি, আমাকে মাফ করে দাও। সবকিছু শোনার পর সেখানে থাকা সবার চোখ দিয়ে এক টোপ করে হলেও পানি পড়ে। অব্র জোরে শ্বাস নিয়ে বলে, চাচা চিন্তা নেই, রাজীব মরবে, আর তবে সাকিব ভাই যা বলবে সেভাবে আপনি কাজ করবেন, আপনার কোনো ভয় নেই, আমরা আছি, সাকিব ভাই বুঝিয়ে দেন। অব্র কথাগুলো বলে সেখান থেকে বের হয়, সাথে নিহালও আছে। তারপর অভ্র বাড়িতে আসে, কলিং বেল চাপে, কিন্তু কেউ দরজা খুলে না। নিহালের করা প্রশ্নগুলো মনে পড়ছে অনেক। নিহাল বারবার করে জানতে চেয়েছে যে কি করে অভ্র, কিন্তু অভ্র বলেছে সময় হলে জানাবে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও কলিং বেল চাপে। তানিয়া ভাবি এসে দরজা খুলে দেয়। অভ্র বলে, আপনি? অনুহি কোথায়? ও তো রুমে, সেই যে রুমে গিয়েছে আর বের হয়নি। ডেকেছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। মেডিসিন খেয়েছে? দুপুরে খাবারই খেলো না, আর মেডিসিন? এই মেয়েটা যে কি করে। আচ্ছা খাবার বাড়েন তো দেখি কি হয়েছে। অভ্রের কথা মতো তানিয়া খাবার বেড়ে দেয় প্লেটে। তারপর দরজার কাছে আসে অভ্র, দরজায় টোকা দেয় অভ্র। বাইরে থেকে বলে, দরজা খুলুন, ভিতরে আসবো। কোনো শব্দ হলো না। খট করে দরজা খোলার শব্দ হয়। অভ্র ভিতরে এসেই অবাক, পুরো ঘরে যেন বরফ পড়া অবস্থা। এত ঠান্ডা কেন? তাপমাত্রা যেন 20 ডিগ্রির নিচে। উফ, এই মেয়ে যে কি করে। অভ্র দ্রুত এসে অফ করে দেয়। অনহি বিছানায় এসে বসেছে। অভ্রও আসলো, অনহির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আপনার? এভাবে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কি করছেন চেহারার? রক্ত শূন্যতা দেখা যাচ্ছে। তাতে তোমার কি? আমার কি মানে? কি বলেন? হ্যাঁ সমস্যা নেই, তোমার মা বাবা জানবে না আমার কিছু হলে, তোমাকে বকবে না। কি আজব। আচ্ছা যাই হোক, মেডিসিন নিতে বলেছিলাম, খাবারও না খেয়ে মেডিসিন না নিয়ে শুয়ে আছেন। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা করব, কারো কাছে বলার প্রয়োজন মনে করি না। আচ্ছা মনে করতে হবে না, এখন খাবার খেয়ে মেডিসিন দিবেন। পারবো না। কথা শুনুন, যেটা বলছি সেটা শুনুন। বলেছি না নিব না। কি হয়েছে? কিছু হয়নি। তাহলে মেডিসিন নিতে হবে। দেখি হা করেন, খাইয়ে দিচ্ছি। এক কথা বারবার কেন বলছো? বলেছি না লাগবে না কিছু। ও আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে বাবার বাড়িতে চলে যাব, আর আসবো না। তোমার ডিভোর্স দিতে হলে সেখানে পেপারটা পাঠিয়ে দিও। আচ্ছা দিব, এখন হা করেন। কি আজব, আমার কোনো কথা পাত্তা দিচ্ছ না কেন? তোমার কি সমস্যা? সেটা তো কালকে দেখা যাবে, এখন হা করেন, জলদি হা করেন। বলেছি না আমি পারবো। অনহি কথাটা আর শেষ করতে পারে না। অভ্র অনহির ঠোঁটে চুমু বসিয়ে দেয়। কয়েক সেকেন্ড লিপকিস করে ছেড়ে দেয়। অনহি চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে থাকে। অভ্র প্লেটে খিচুড়ির সাথে মাংস মাখাতে থাকে, অনহির দিকে বাড়িয়ে দেয়। অনহি এমনিতেই অভ্রের কিস করার জন্য হাঁ করেছিল অবাক হয়ে, আর অভ্র সে হাঁ করা গলে খাবার দিয়ে দেয়। অনহি চিবাতে থাকে। এভাবে 10 মিনিট কেউ কোনো কথা বলে না। অভ্র খাবার খাওয়াতে থাকে অনহিকে। অনহি খেতে থাকে। কি বলবে অনহি বুঝতে পারছে না। খাবার প্রায় শেষ। অনহির বিষম লাগে। দ্রুত অভ্র গ্লাসে পানি ঢেলে অনহিকে পানিও খাইয়ে দেয়। অনহির নাক দিয়ে কিছুটা পানি ঝরছে। এমনিতে কত ঘন্টা এসির মধ্যে ছিল, তার উপর আবার ঝাল খাবার। অভ্র টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দেয়। তারপর মেডিসিন এনে অনহিকে খাইয়ে দেয় অভ্র। অনহি খালি চেয়ে চেয়ে অভ্রের কাণ্ড দেখতে থাকে। এই ছেলের কোনো কাহিনী বুঝতে পারছে না অনহি। একবার ইগনোর করে, আরেকবার অনেক কেয়ার করে। সত্যিই কি অভ্র অনহিকে ভালোবাসে, নাকি এটা জাস্ট মা বাবার বকার ভয়ে কেয়ারিং? অভ্র রুম থেকে চলে যাবে এমন সময় অনহির কোয়েশ্চেন করলো, শোনো, হুম? এই কেয়ারিংটা কি ছিল? যেমন? বাবা মার বকার ভয়ে কেয়ার নাকি ভালোবাসার? আপনি যেটা বুঝবেন। বলো না। অভ্র কোনো কথা বলল না। অনহির রাগ লাগছে, তবে আবার ভালোও লাগছে যে অভ্র তাকে চুমু দিয়েছে। লজ্জা পাচ্ছে ভীষণ। ঠোঁটে হাত দিয়ে একা একাই হেসে ওঠে অনহি। ম্যাম এখন তার স্টুডেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অভ্র চায়ের দোকানে বসে আছে। সাকিব আসে অভ্রের কাছে। চা অর্ডার করে সাকিব। পাশে বসলো সে। অভ্র কানে হেডফোন ঢুকায়। সাকিব পত্রিকা হাতে নিয়ে সাকিব অভ্রের উদ্দেশ্যে বলে, লতিফকে সব বুঝিয়ে দিয়েছি। লতিফের কাজ হলো শহরে বড় বড় কোনো মানুষ আছে যারা রাজের থেকে মাল নেয় সেই সব ইনফরমেশন দিতে, আর ভার্সিটিতে কখন রাজের লোক আসে সেই সব জানতে। ঠিক আছে। রাজীবের ফোন কি অন হয়েছিল? ও হ্যাঁ, রাজীবের ফোন অন করা আছে। লাস্ট লোকেশন কক্সবাজারে আছে। ও কক্সবাজারে চলে যাও ভাই। রাজীবকে আজ রাতের মধ্যেই আমাদের আন্ডারে রাখতে হবে। তারপর ওর ছেলেকে ধরবো। দেখি রাজ কখন কি করে। আমি চাচ্ছি রাজ কিছু একটা করুক, না হলে আমি আমার পরিবারের কাছে অনেক মিথ্যা বলতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তো তুই শালা ভালো হলি না।
জলদি যাও, সময় নেই হাতে। আদনান স্যার চলে আসলে আমাদেরকে ঝাড়বে। উনি আমেরিকাতে গিয়েছে কেন জানো? কেন? আর কে সংস্থানের চেয়ারম্যানের সাথে দেখা করতে। এই বুড়ো বহুত ধরিবাজ, তবে আমাদেরকে ভালোবাসে অনেক। বললাম ওনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে, তুমি তো শুনলে না। চুপ কর, তোর জন্য কিছুই হয় না। সামনে এসে ঝামেলা করিস। ওই গেলাম, বেশিক্ষণ ফিসফিস করলে সমস্যা আছে। আচ্ছা, কক্সবাজারে চলে যাও, আমি এখানটা দেখছি। সাকিব চলে আসে চায়ের দোকান থেকে। অব্র বিল দিয়ে বাহিরে আসে। ফুলের দোকানে আসলো, কতগুলো সাদা গোলাপ কিনলো অব্র। আজকে এই ফুলগুলো সব অনহিকে দিয়ে প্রপোজ করবে, আর অনহিকে সে কষ্ট দেবে না। অনহির কথা ভেবে অব্র হাসতে থাকে। অনেকগুলো ফুল কিনে বাড়িতে আসে অব্র। বাড়ির সামনে নতুন একটা গাড়ি দাঁড় করানো। কে এলো ভিতরে? অব্র দরজায় টোকা দেয়। তানিয়া ভাবি এসে দরজা খুলে দিল। অব্র পিছনে ফুল লুকায়। তানিয়া বলে, আরে আরে, ফুল আনছো? আমাকে দেখেই লুকিয়ে ফেললে? নিশ্চয়ই অনুর জন্য, তাই না? ভাবি। ইস, দেবরটা আমার কত লজ্জা পায়। কিন্তু স্যার, আপনার তো এখন অনুকে ফুল দেয়া হবে না। কেন হবে না? ও তো বিজি, ওর ফ্রেন্ডরা আসছে তাই। ফ্রেন্ড কারা? অব্র ভিতরে আসলো। সুমন, হাবিব, কেয়া, ঈশিতা এসেছে। ওনারা সবাই অনহির ফ্রেন্ডস। অনহির পাশে একদম প্রায় গা ঘেঁষে বসে আছে সুমন। ল্যাপটপে কিছু একটা দেখছে। দুজনের মাথাটাও এক জায়গাতে। অব্র সামনে এসে দাঁড়ায়, ওদের দিকে তাকিয়ে আছে। অনহি কিছু একটা নিয়ে জোরে হাসতে যাবে, তখনই দেখতে পায় অব্র সামনে দাঁড়ানো। অব্র ওদের দিকেই তাকিয়ে আছে। অভ্রের চোখের পলক পড়ছে না। অভ্রের মুখের রং পাল্টাতে শুরু করেছে। অনহি দ্রুত সুমনের থেকে দূরে সরে আসে। মনে মনে বলে, আল্লাহ, অব্রের এই সময়ে আসতে হলো। এতক্ষণ সুমনকে এড়িয়ে চলছিলাম, যে ভয়ে কাছেই যাচ্ছিলাম না, ঠিক সেটাই হলো। আল্লাহ বাঁচাও, আমি নির্দোষ, আমি অব্রকেই ভালোবাসি। অব্রের হাতে ফুল। নীলাকে দেখতে পাই অব্র। নীলার কাছে এসে বলে, এই নাও, এগুলো তোমার জন্য। নেহাল মানে আমার বন্ধুর আজকে লাভ অ্যানিভার্সারি ছিল, তোমার জন্য নিয়ে আসলাম। অব্র তাকায় সুমনদের দিকে। তানিয়া ভাবি নেই সেখানে, তিনি রান্নাঘরে। সুমন অব্রকে দেখেই বলে, অব্র ভাই যে? জি, এটা আমাদের বাড়ি। ম্যাম হলো আমাদের মায়ের বান্ধবীর মেয়ে, এখানে থাকে, ভার্সিটি কাছে। তাই আপনারা কখন আসলেন? একটু আগে। অনুহির সাথে দরকার ছিল। ও, দরকারটা কি শুধু আপনার একার? না মানে হ্যাঁ। আচ্ছা, তাহলে বাইরে যে আলাদা কথা বলে নেন। ঠিক আছে, অনুহির চল বাইরে, কথা আছে। কি কথা? আমি এখন যাব না। আরে যান যান, বন্ধুরা আছে, এত চাপ নেওয়ার কি আছে? অব্র হেসে কথাটা বললেও অনহি ঠিকই বুঝতে পেরেছে এর ফল ভালো হবে না। অনহির হাত ধরলো সুমন। অনহি একবার অভ্রের দিকে তাকায়, তারপর হাত ধরার দিকে তাকায়। সুমন অনহির হাত ধরে টেনে বাহিরে আসে। বাড়ির পিছনে এসে দাঁড়ায়। অভ্র রুমে আসে। মেজাজ এতটা খারাপ যে নিজেকে যেন কন্ট্রোল করতে পারে না। তবুও খুব কষ্টে নিজের রাগ সামনে নিয়ে বারান্দায় দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে অভ্র। বাহিরে এসে অনহি সুমনের থেকে হাতটা ছাড়িয়ে নেয়। সুমন আবার হাত ধরতে গেলে অনহি না করে দেয়। বিরক্ত নিয়ে অনহি সুমনকে বলল, ওই, তুই কি শুরু করেছিস? হুটহাট আমার হাত ধরবি না তো, মেজাজ খারাপ হয়। অব্র নিচের দিকে তাকায়। সুমন আর অনহিকে দেখতে পেল। ওদের দেখে চলে আসতে যাবে, তখনই সুমন অনহিকে জড়িয়ে ধরে। অব্র এটা দেখে সেখানে আর দাঁড়ালো না, রুমের ভিতরে চলে আসে। কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। অনহিকে সুমন জড়িয়ে ধরে বলে, অনু, তোকে অনেক ভালোবাসি আমি, বিশ্বাস কর। তোর জন্য আমি বাইরের দেশেও যাইনি, শুধু তোকে পাবার আশাতে দিন গুনেছি। আমি তোকে অনেক অনেক ভালোবাসি। সেম ক্লাসে ছিলাম বলে তোকে সেভাবে চাইতে পারিনি, কিন্তু এখন পারি। আমিও ভালো জব করি, তোকে ভালোবাসার, তোকে কাছে পাবার সব রকম যোগ্যতা আমার আছে। প্লিজ এখন না করে দিস না। অনহি নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর সুমনের গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। অনহির কাটা হাতের সেই জায়গা থেকে রক্ত পড়তে শুরু করে। অনহি বলতে থাকে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমাকে কেন ভালোবাসবি? কখনো তোকে আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি ভালোবাসা? ভালোবাসা খালি তোর থাকলে হবে না, আমারও তো থাকতে হবে। আমার তোকে ভালো লাগে না। কেন লাগে না তা জানি না। ভালোবাসিস, কিন্তু আমি তোকে বাসি না, এটা কখনো হবেও না। আর সবচাইতে বড় কথা, যেটা তোদেরকে বহু আগেই বলা দরকার ছিল, সেটা হলো আমি বিবাহিত। আমার এই বাড়িতেই বিয়ে হয়েছে, আর আমার হাজবেন্ড হলো অভ্র। বুঝেছিস এবার? কি, তোর স্টুডেন্ট তোর হাজব্যান্ড? হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি। কখনো আমার সামনে আসবি না, আর যদি আসিস
তাহলে অব্র কি করতে পারে সেটা সেদিন ভার্সিটিতেই দেখেছিলি, মনে আছে? সুমন আর কোনো কথা বলল না, সে চলে যায় সেখান থেকে। অব্র ছাদে দাঁড়ানো, অনূহি আসে অব্রের কাছে। রাত 10টা বাজে। অব্র সন্ধ্যার পর থেকে ছাদেই আছে। অনূহি কাছে আসতেই অব্র বলে, এই নিন আপনার ফোন, আমি ফোন কিনবো কালকে, এটার প্রয়োজন নেই আমার। অব্র কথা শোনো প্লিজ। কি শুনবো? প্লিজ একবার আমার কথা শোনো। আমার শোনার প্রয়োজন নেই, আমি তো কিছু বলিনি আপনাকে, সো আপনার প্যারা নাই। কথাগুলো বলে অব্র চলে আসে। তারপর গেস্ট রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। অনূহি সারা রাত ছাদে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কি করবে বুঝতে পারছে না, কেন যে তার সাথেই এমন হয়। অব্র কেন শুনবে না তার কথা? অব্র তাকে ডিভোর্স দিয়ে দিবে ভাবতেই অনূহির হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এতটা কান্না সে কখনো বাবার বাড়িতে থাকতে করেনি। অব্র অনেক নিষ্ঠুর, আসলে কোনো দয়া মায়া নেই ওর মনে। একটু কথা শুনলে কি এমন হতো? সকাল হয়, অনূহির জ্বর এসেছে। ভোরের দিকে সে রুমে এসেছিল, তারপর শুয়ে পড়ে। তবে ঘুম আসেনি ওর। সকালে নীলা রেডি হয়, অব্র আসে কাছে। সবাই আছে তখন সামনে। অনূহির চোখের নিচে দাগ। রেহেনা বেগম খেয়াল করেও কিছু বলেনি। অব্র নীলাকে বলে, চলো তোমাকে মেডিকেল কলেজে দিয়ে আসি, আমার বাইক আছে, তোমাকে নামিয়ে দিব। ভার্সিটিতে যেতে হবে আজকে। সত্যি আপনার সাথে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা থাকলেও যেতে হবে, এটা আমার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি ফাইলটা নিয়ে আসি। নীলা রুমে চলে যায়। অব্র সোফাতে বসে আছে। অনূহির চোখ দিয়ে পানি পড়ছে। কণা বেগম সেটা টের পায়। অনূহিকে বলে, অনু, কি হয়েছে মা তোর, কাঁদছিস কেন? কই কাচ্ছি, হঠাৎ চোখে কি যেন পড়েছে, কেমন যেন খচখচ করছে চোখ। একবার ডলেছি চোখ, মনে হয় সেটার কারণেই পানি পড়ছে। পাগল মেয়ে কি যে করে, দেখে শুনে কিছু করতে হয় না? এখন কিছু হলে কি হবে? হ্যাঁ, এদিকে আয়, গরম ভাব দিয়ে দিচ্ছি। না থাক, লাগবে না, আমি ভার্সিটিতে যাব, আমার ছুটি শেষ। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে নে। কথাটা বলেই অনূহি চলে যেতে থাকে। কিন্তু টোলে পড়ে যাচ্ছিল দেখে কণা বেগম দৌড়ে আসে। অনূহিকে ধরতেই দেখে গায়ে প্রচন্ড জ্বর। অব্রকে ডাকে, অভ্র, অনুর গায়ে জ্বর বলিসনি কেন? দেখে তো গা পুড়ে যাচ্ছে একদম। মেডিসিন আছে, খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। ঠিক আছি মা, আমি, ছেড়ে দেন। না ঠিক নেই অভ্র, ডাক্তারের কাছে নিতে হবে অনুকে। নীলা আসে। অব্র বলে, বের হলাম। অভ্র কোনো দিক না তাকিয়ে নীলাকে নিয়ে বের হয়। নীলাকে ভার্সিটিতে নামিয়ে দেয়। অয়ন ডাক্তার নিয়ে আসে, অনূহিকে মেডিসিন দেয়। অভ্র ভার্সিটিতে আসে। ভার্সিটির পুরো পরিবেশটা থমথমে হয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ নেই। চারপাশ একদম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কেন কেউ নেই। গেটে দারোয়ান চাচাকেও দেখেনি অভ্র। তাহলে স্টুডেন্টসরা কি কেউ আসেনি? না না, এখন তো ক্লাস চলছে না, শুরু হতে অনেক সময় বাকি। তাহলে সবাই কোথায়? অব্র নিহালের নাম্বারে কল দেয়। রিং বেজে ওঠে। অব্র নিহালের ফোনের টিউন শুনতে পায়। ওরা যেখানে বসে আড্ডা দেয় সেখান থেকে ফোনের শব্দটা আসছে। অব্র সেদিকে এগিয়ে যায়। ঘাসের ভিতরে ফোন পড়ে আছে। অব্র নিচু হয়ে ফোনটা হাতে নিতে যাবে, ঠিক তখনই প্রচণ্ড গতিতে কে যেন অব্রের মাথার পিছনে রড দিয়ে জোরে আঘাত করে। অব্র থপ করে নিচে পড়ে যায়। ঘুরে তাকিয়ে দেখে ওর খুব চেনা একজন অভ্রের মাথায় জোরে আঘাত করেছে। অভ্র পিছনে হাত দেয়। রক্ত পড়ছে মাথা ফেটে। চোখে অন্ধকার দেখতে থাকে সে। তারপর অভ্র নিহালের ফোনটা হাতে নিতেই কে যেন অভ্রের মাথায় খুব জোরে লোহার রড দিয়ে বাড়ি দেয়। অভ্র মাটিতে পড়ে মাথার পিছনে হাত দিতেই দেখতে পায় অনেক রক্ত বের হচ্ছে। চোখ বোঝার আগে তাকিয়ে দেখে রাজ রড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অভ্রের আর কিছু মনে নেই। রাজ অভ্রের কাছে আসে, অভ্রকে লাথি দেয়। কোনো সারা শব্দ নেই। রাজ সবাইকে ডাকে, হ্যালো স্টুডেন্ট, কাম হেয়ার। রাজের কথা মতো ভার্সিটির সব স্টুডেন্ট দৌড়ে আসে। সবাই দূরে দাঁড়িয়ে রাজের কথা শুনতে থাকে। রাজের লোকেরা নেহাল, সিয়াম মানে অব্রের সব বন্ধুদের মেরে অব্রের পাশেই ফেলে রাখে। রাজ একটা চেয়ারে বসলো। তার বাবাকে কল দেয়, কিন্তু রাজীব সাহেবের ফোনে কল ঢুকে না। রাজ ফোনটা পকেটে রেখে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, ভেবেছিলাম আমি গোপনে ভার্সিটিতে ডাক্সের বিজনেস শুরু করব। ডাক্সের বিজনেস সবচাইতে চলে বেশি স্টুডেন্টদেরই ভিতরে। সেটার জন্য কলেজে আর ভার্সিটির মধ্যে জায়গা বেস্ট, কিন্তু সেটা আমি ঠিকভাবে করে উঠতে পারছিলাম না। এর প্রধান কারণ ছিল এই অব্রের উদ্যোগে আমি ডাক্সের বিজনেস করতে পারিনি। আমার বাম হাত ভাঙা, এটার কারণও এই অব্র। এই সালে একটা সাইকো আমার হাতের উপরে অমায়িক নির্যাতন করেছিল। কি যেন ওর নাম,
ও, আনুই ম্যামের গায়ে টাচ করেছিলাম বলে আমাকে মেরেছিল। আমি ফিরে এসেছি। এবার সবার সামনে আমি অব্রকে মারবো। তারপর এই ভার্সিটিতে আমি একাই রাজ করব। দেখি এবার কে আমাকে বাধা দেয়। শালা নিজেকে অনেক হিরো ভেবেছিল। আর এই ভাই বড়লোকের পোলাপান ভার্সিটিতে আসবে, মেয়েদের টিচ করবে, একটু ফুর্তি করবে, তারপর ডাক সেবন করবে। তা না, শালা লেকচার দিয়েছিল ডাক্সের বিরুদ্ধে। এখন কোথায় গেল ওর বাবার? রাজের কথা শুনে কেউ কোনো কথা বলল না। সবাই খালি চেয়েছে দেখছে। রাজ একটা সিগারেট চালায়, সিগারেট টানতে থাকে চেয়ারে বসে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। গাড়ির দিকে রাজ তাকায়। পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলো। গাড়ি থেকে অনূহি নামলো। রাজ তার লোকেদের বলে, ওই সৈকত, এত দেখি মেঘ না চাইতে চল, তোরা অব্রকে সরা, আমি ম্যামকে দেখছি। রাজ কথাটা বলে অনূহির দিকে যায়। অনূহি নিজের মতো হেঁটে ক্লাসের দিকে আসতে থাকে। মনটা ওর অনেক খারাপ। অব্রকে অনেকবার কল করেছে কিন্তু প্রথমে রিসিভ করেনি অব্র। তবে একটু আগে থেকে অব্রের ফোন বন্ধ। কিছুতেই অনূহি সংযোগ দিতে পারে না। অনূহির আরও বেশি মন খারাপ হয় সুমন ও অভ্রের কথা ভেবে। কিছু বলার সুযোগও দিল না অভ্র। অভ্র কেন যে অনূহিকে ভুল বুঝলো? যদিও অভ্রের জায়গাতে অনূহি থাকলেও একই রকম কাজ করত, কিন্তু তাই বলে কি কোনো কিছু বলার সুযোগ দিত না অনূহি? কথাগুলো ভাবতে ভাবতে মাথা একদম নিচু করে অনূহি হাঁটতে থাকে। হঠাৎ কিছুর সাথে অনূহি ধাক্কা লাগে। মাটিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকায়। ভেবেছিল সে কোনো পিলারের সাথে ধাক্কা খেয়েছে, না দেখে হাঁটার ফল এটাই। কিন্তু অনূহি ভুল। সামনে রাজ দাঁড়ানো। রাজ হাসছে। অনূহির বিরক্তিতে, মন খারাপে, অসহ্য ঘৃণায় রাজের প্রতি প্রচণ্ড রাগ উঠে যায়। সে না হয় দেখেনি, তাই বলে রাজকে সামনে এসেই দাঁড়াতে হবে? এমনিতে মেজাজ খারাপ ওর। তার উপর বিরক্তিকর একজন মানুষ সামনে দাঁড়িয়ে হাসছে। নিজেকে আর সামলাতে পারে না অনূহি। কিছুটা এগিয়ে এসে ঠাস ঠাস করে দুটো চড় রাজের গালে বসিয়ে দেয়। রাজ তবুও হাসছে। অনূহি বিরক্তি নিয়ে বলে, ভাই তোর সমস্যা কি? সেদিন এত মার খেলি, তারপরও আজকে সামনে এসে দাঁড়িয়েছিস। তুই জানিস না অব্র তোকে কি করতে পারে? ইস, তাই নাকি বেবি? কি করবে সে? তোর ঠোঁটে যদি চুম খাই তাহলে সে কি আমার ঠোঁট কেটে নেবে? রুস্তম, ভয় পাইছি রে আমি খুব। ভাই আমরাও ভয় পেয়েছি। বাজে কথা বন্ধ কর, সামনে থেকে সর বলছি। যদি সরি না বলি তাহলে? রাজ কথাটা বলে অনূহির হাত ধরলো। তারপর হাতে চুমু দেয় একটা। ভার্সিটির সব স্টুডেন্ট তখন ওদের দিকেই তাকিয়ে আছে। অনূহি কেঁদে ফেলে। কি করবে বুঝতে পারছে না। অনূহি রাজের পায়ে লাথি দিয়ে বলে, শালা জানোয়ার, ছাড় আমাকে। আমি অব্রকে কল দিব, তোকে সে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, ওই সৈকত, মালটাকে নিয়ে আয়। রাজের কথা শুনে সৈকত নামের ছেলে সহ আরও তিনজন অব্রকে উল্টো করে ধরে রাজের দিকে এগিয়ে নিয়ে আসতে থাকে। অনূহি জানে না ওরা কাকে ধরে আনছে। মাথা থেকে রক্ত পড়াটা জমাট বেঁধে গিয়েছে, মাথা নিচু হয়ে আছে। অনূহি সেদিকেই তাকিয়ে আছে। ওরা সামনে আসে, মাটিতে ফেলে দেয় অব্রকে। রাজ অব্রের পেটে পা দিয়ে ঠেলা মেরে সোজা করলো। অনূহি অব্রকে দেখে অবাক, চমকে যেন এক হাত সে সরে আসে। অনূহি অব্রের কাছে যেতে চায়। অব্র, ওই তোর অব্রের সাথে কি করেছিস? ওর মাথা ফেটে গিয়েছে, ও মরে যাবে। অব্র, চোখ খুলো। রাজ অনূহিকে আটকায়। উচ্চস্বরে হাসতে থাকে রাজেরা। অনূহির হাত ধরে রেখেছে রাজ। সৈকত অব্রকে সোজা করলো। রাজ বলে, শালা তোর হাজবেন্ড হয় তাই না? খোঁজ নিয়েছি আমি। তোকে স্পর্শ করার পর আমাকে মেরেছিল। পরে সুস্থ হয়ে সব খোঁজ নিয়েছি। তোর হাজবেন্ডও দেখ, আজকেও তোকে ছুঁয়েছি। তোর গালে এখন চুমু দেব, দেখি আমাকে কে আটকায়। রাজ, আমাকে ছেড়ে দে প্লিজ। অব্রকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এমন করিস না, আমি ওর হয়ে মাফ চাচ্ছি। হই, ওরে জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর সামনে ওর বউকে চুমু দেব। সে না দেখলে ইন্টারেস্ট হবে না। জাগা ওরে। রাজের কথা মতো অব্রের মাথায় এক বালতি পানি ঢালা হয়। অব্রর বন্ধুদেরও নিয়ে আসা হয়। সবাইকে দেখে অনূহি চিৎকার করে কান্না করতে থাকে। সব স্টুডেন্টদের থেকে হেল্প চায়, কিন্তু রাজদের কাছে অস্ত্র আছে। সে অভ্রদের এই অবস্থা করতে পারলে ওদের উপরে গুলি করতে রাজ ভাববেও না। এই জন্য কেউ এগিয়ে আসে না। অব্র চোখ মেলে তাকায়। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। ঢুলু ঢুলু চোখের সামনে তাকায় সে। অনূহির হাত ধরে আছে রাজ। অব্র থেমে থেমে গলায় বলে, ওই রাজ, প্লিজ ওকে ছেড়ে দে, আমাকে মার, কিন্তু অনুকে কিছু বলিস না। বাবুর জ্ঞান ফিরেছে, তোর বউকে কিছু বলবো না, ছেড়ে দেব। ছেড়ে দে রে। অব্র, আমি তোমাকে রেখে কোথাও যাব না। ওরা তোমাকে মেরে ফেলবে। রাজ, ছেড়ে দে বলছি। আচ্ছা, ছেড়ে দিলাম।
রাজ কথাটা বলে অনহির হাত ছাড়লো। অনহি দৌড়ে অভ্রের কাছে আসবে তার আগেই রাজ আবার অনহির হাত ধরলো। অনহিকে সোজা করে খুব জোরে অনহির গালে ঠাস করে একটা চড় দেয় রাজ। অনহি মাটিতে আছড়ে পড়ে, ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হতে থাকে অনহির। অভ্র এটা দেখে চিৎকার করে। অনহির দিকে আসতে যাবে তখনই কতগুলো লাথি পড়ে অভ্রের গায়ের উপর। অভ্র মাটিতে পড়ে যায়, নিঃশ্বাসে তার ধুলো উঠতে থাকে। ম্যাম, এই ম্যান উঠুন ম্যাম। অব্র তুমি পালাও। কিরে, আজকে তোর বউকে মারলাম, তোর কোনো হুঁশ নেই কেন? আজ তোকে আমি মেরে ফেলবো রে। তাই নাকি? আচ্ছা মার এবার। রাজ কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে, অনহির দিকে টার্গেট করে এগিয়ে যায় অনহির দিকে। অনহির গাল চেপে ধরে অনহির গালে একটা চুমু দেয় রাজ। অভ্র চিৎকার করে ওঠে। তখনই রাজ অভ্রের বুকের একপাশে গুলি করে। অনহি সহ অভ্রের সব বন্ধুরা অভ্রের নাম ধরে চিৎকার দেয়। রাজ অনহির কাছে আসে, অনহির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে চলেও আসে রাজ। ছেড়ে দে আমাকে প্লিজ। অব্র আমি আসছি। অব্র ওঠো প্লিজ। ওই অব্রকে তোরা মেরে ফেল। গাড়িতে অনহিকে রেখে রাজ উঠতে যাবে তখনই পরপর 5টা গুলির শব্দ শোনা যায়। পুরো ভার্সিটি তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোথাও কোনো চিৎকার নেই। রাজ গাড়ির সামনে আসে, ওর লোকদের নিয়ে এগিয়ে আসে। সৈকত, রুস্তম সহ আরও 3জন ছেলে ভার্সিটির রাস্তার পাশে গুলি খেয়ে পড়ে আছে, আর গুলিগুলো লেগেছে সবগুলো কপালে। কিন্তু কে গুলি করেছে? অনহি দৌড়ে গাড়ির সামনে আসে, সে ওদিকে তাকায়। অভ্র মাটিতে বসা, ডান হাতে পিস্তল, মাথা থেকে মুখ থেকে রক্ত টপ টপ করে পড়ছে, সারা গা অভ্রের রক্তে ভেজা। অভ্রের হাতে পিস্তল দেখে অনহি, রাজ সহ অভ্রের বন্ধুরা অবাক হয়। ভয় পেয়ে নেহালদের ছেড়ে দেয় রাজের লোকেরা। রাজ অনহির কাছে আসে, অনহির কপালে পিস্তল ধরে বলে, এই ভোলা হারামি, থাম বলছি, তোর বউকে মেরে ফেলবো আমি। কথাটা বলার সাথে সাথেই অভ্র উঠে দাঁড়ায়, পকেট থেকে বুলেট বের করে পিস্তলে লোড করে আবারও 3জনের উপরে গুলি চালায়। ভয়ে সবাই চমকে ওঠে। অভ্র হেলান দিয়ে দাঁড়ায় গাছের সাথে, জোরে বিদঘুটে হাসি দেয় অভ্র, হাতের ফাঁকেও রক্ত অভ্রের। হাসতে হাসতে বলে, আমি হুমকিতে মারি না, আমি মারার পর হুমকি দেই। মারবি ওকে? মার। সত্যি সত্যি মারবো আমি অনহিকে। আরে মার না। অব্র। রাজ পিস্তলের ট্রিগার চাপতে যাবে এমন সময় সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি এসে রাজের সব লোকদের মাথায় লাগে। 1 মিনিটের মধ্যেই রাজের সবগুলো লোক মাটিতে শুয়ে যায় গুলি খেয়ে। রাজের পায়েও এসে গুলি লাগে, কিন্তু কে চালালো গুলি, কে মারলো রাজের লোকদের? রাজ মাটিতে পড়ে যায়। অনহি দৌড়ে অভ্রের কাছে আসে, অভ্র উঠে দাঁড়ায়। অনহি এসে অভ্রকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই অনহিকে সরিয়ে দেয় অভ্র। রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রাজ যন্ত্রণায় অভ্রের দিকে গুলি করে। অভ্রের পায়ে এসে লাগে গুলি, অভ্র পড়ে না। পিছন থেকে অভ্রকে সবাই ডাকে, কিন্তু অভ্র শুনে না কারো কথা। রাজের দিকে এগিয়ে যেতে থাকে সে। রাজ চিৎকার করে বলে, শালা আমাকে ছেড়ে দে। তুই কে রে? আমার লোকদের এভাবে কিভাবে মারলি? তখনই 2টো কালো গাড়ি এসে থামে। দরজা খুলে অস্ত্র হাতে নামে ছেলেগুলো। সবার মুখে সাদা রুমাল বাঁধা, রুমালের উপর কালো রং দিয়ে ইংরেজি অক্ষরে লেখা রোলেক্স। রাজ সহ ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে বলে, রোলেক্স গ্যাং? রাজ ভয়ে গাড়ির পাশে গিয়ে হেলান দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি অব্র, তুই কে। আমাকে প্লিজ মারিস না। আমি রোলেক্স গ্যাংয়ে ঢোকার জন্য অনেক কিছু করেছি, কিন্তু বুঝিনি তুই রোলেক্স গ্যাংয়ের লোক। শালা হারামি, কাকে বলছিস? রোলেক্স গ্যাংয়ের লোক? অব্র নিজেই রোলেক্স গ্যাংয়ের লিডার। এই রোলেক্স গ্যাংটাই তো আবিরের নিজের। কি? সে অব্র নয়, আবির? রাজের কাছে আসে অব্র, হাতের উপরে গুলি করে পিস্তলটা নিয়ে নেয় সে। রাজের সামনে বসে অব্র, রাজের প্যান্টের পকেটে হাত দেয়, সিগারেটের পকেট সহ লাইটার খুঁজে পায়, সেগুলো বের করে। রাজের সামনে বসে সিগারেট চালায়। অনহি সহ ভার্সিটির 1000 খানেক চোখ কেবল অভ্রের দিকে। অনহি যেন নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছে না অব্র এমন কিছু হবে। অব্র নিজের পিস্তল কোমরে গুজে রাজেরটা সাকিবের দিকে ছুঁড়ে মারে। সাকিব চিৎকার করে বলে, আবির ক্যাচ। অভ্র ক্যাচ করলো। একটা ভারী হাতুড়ি অভ্রের হাতে। সিগারেট টানতে টানতে অভ্র গম্ভীর গলাতে বলে, বলেছিলাম না অনুহিকে ছেড়ে দিতে, ওর সাথে কিছু করবি না। শুনিসনি আমার কথা? ওকে চর মারলি, ওর গালে চুমুও দিলি, এখন কি হবে তুই বল? ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার বাবা কিন্তু এমপি, সে আপনাদের সবাইকে মেরে ফেলবে। ওই সাকিব ভাই,
অভ্রের কথা মতো রাজীবকে গাড়ি থেকে বের করে রোলেক্সের লোকেরা। রাজীবকে বীভৎসভাবে পিটানো হয়েছে, তবে জ্ঞান আছে। রাজের পাশে আনা হয় তাকে। রাজ তার বাবাকে এমন অবস্থাতে দেখে কেঁদে ফেলেছে, চিৎকার করে বলে, তোরা সুস্থ মানুষ নাকি সাইকো? একটা মানুষকে কতটা অমানসিক নির্যাতন করেছিস? প্লিজ আমাদের ছেড়ে দে। তারা রাজ, তোকে বলেছিলাম রোলেক্স গ্যাং আছে, তুই বিশ্বাস করলি না। এখন কে বাঁচাবে আমাদের? বাবা, তোমার কিছু হবে না, আমি আছি তো। অভ্রের সিগারেট খাওয়া শেষ হয়। অনহির দিকে তাকায় অভ্র। অনহি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে অভ্রের দিকে। অভ্র আরও মজা পায়। অভ্রের চোখ বুঝে আসছে, নিঃশ্বাসও কেমন হালকা হতে শুরু করেছে। অভ্র আর দেরি করে না, জোরে হেসে ওঠে। ডান হাতে থাকা হাতুড়ি দিয়ে অভ্র রাজের ঠোঁট মানে দাঁতের উপরে 10 বার জোরে জোরে লাগাতার বাড়ি দিতে থাকে। রাজ চিৎকারও দিতে পারে না, বরং অভ্রের এমন সাইকোপ্যাথিক আচরণ দেখে অনহি অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুদের মধ্যে মেয়েরা বমিও করে ফেলে। অভ্র রাজের কপাল বরাবর আরো 15টা হাতুড়ি দিয়ে মারে। রাজের মাথা ফেটে আলাদা হয়, রাজ মারা যায়। অভ্র উঠে দাঁড়িয়ে রাজীবের বুকে 2টো গুলি করেই ধপ করে পড়ে যায় মাটিতে। তারপর 6 মাস কেটে যায়। সেদিনের সেই ঘটনার পর অনহির টানা 3 দিন পর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরেই চোখের সামনে অভ্রের সেই সাইকোপ্যাথিক চেহারাটা মনে পড়ে। কিন্তু অভ্র কোথায়? জ্ঞান ফিরে অভ্রকে খুঁজেছিল অনহি, কিন্তু অনহি অভ্রকে খুঁজে পায় না। সারা বাড়ি, প্রতিটা হাসপাতাল, থানায়, কারাগারে, পরিচিত জায়গার কোথাও বাদ দেয়নি অভ্রকে খুঁজতেও বাড়ির লোকেরা। অনহি আগের মতো কথা বলে না, হাসে না। অভ্র হয়তো মারা গিয়েছে, এই জন্য তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভ্রের কথা ভেবে অনহি নীরবে কাঁদে খালি। সে আর নেই হয়তো। অভ্রকে শেষ ভালোবাসিটাও বলা হয়নি ওর। আফসোসে আর অনুতপ্তে অনহি একদম ভেঙে পড়েছে। 6 মাস পরের ঘটনা। কণা বেগম বলে, অনুমা, তুমি বরং তোমার বাবার বাড়িতে চলে যাও, এখানে থাকলে আরো কষ্ট পাবে। আমরা বরং তোমাকে আরো একটা বিয়ের ব্যবস্থা করে দিই, কি বলো? আর না হয় বেরিয়ে এসো তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন। কি বললেন আপনি? এত বড় কথাটা বলতে পারলেন আপনি? কতটা ভালোবাসি আপনাদের, আর বললেন অন্য জায়গাতে বিয়ে করতে? বোঝা হয়ে গেছে আপনাদের? না মা, সেটা বলিনি আসলে। বোঝা হয়ে গেছি আপনাদের? আমার কিচ্ছু লাগবে না। বোঝা মনে করলে করুন, আমি এখানেই থাকবো, অব্রের রুমেই থাকবো। আমি রুম ভাড়া দেব, আপনাদেরটা খাবো না, তবু এখান থেকে তাড়াবেন না। কণা বেগম অনহিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা মা, থাক, আজীবন থাকবে এখানে, তবু একটু বেরিয়ে আয়, ভালো লাগবে। অনহি আর কিছু বলে না। সেদিন বিকালে অনহি তার বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে কিছুটা পথ আসে, তখনই একটা গাড়ি ওর সামনে এসে থামে। অনহি গাড়ি থামাতেই সামনের গাড়ি থেকে 4 জন ছেলে দৌড়ে আসে। গাড়ির গেট খুলে অনহিকে বের করে, টেনে নিয়ে নিজেদের গাড়িতে তুলে মুখে টেপ দিয়ে পুরো চোখ ঢেকে দেয় অনহির। তারপর অনহির চোখ বাঁধা, সে দাঁড়িয়ে আছে কোথাও, হাতের বাঁধনও খুলে দেওয়া হয়েছে। ফুরফুরে বাতাস আসছে, বাতাসে অনহির চুলগুলো উড়ে যাচ্ছে। সে চোখ থেকে কালো কাপড়টা সরায়। সে একটা ছাদে দাঁড়ানো, সামনে একটা সমুদ্র, কিন্তু সে কোথায়? এখানে কেন তাকে নিয়ে আসা হয়েছে জানে না অনহি। সমুদ্র থেকে মনটা ভালো হয়ে যায়। অনহি চারপাশে চোখ বুলাতে থাকে। ছাদের এক কোণাতে কে যেন সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো। অনহি দ্রুত হেঁটে যায়। কে আপনি? আমাকে এখানে তুলে আনা হয়েছে কেন? ছেলেটা ঘুরে তাকায় অনহির দিকে। অনহি সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চমকায়, নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না। এই যে অভ্র দাঁড়িয়ে। অভ্রকে দেখেই চিৎকার করে তার নাম ধরে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ে অনহি। জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি তুমি এখানে? তুমি ঠিক আছো? জানো তোমাকে কত কত জায়গায় খুঁজেছি, একবারও কি সামনে আসা যায় না? কত অপেক্ষা করতে হয়েছে তোমার জন্য জানো? তুমি আমার থেকে কেন চলে যেতে চাও বারবার? তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সেদিন সুমন আমাকে প্রপোজ করেছিল সত্য, আমি তাকে চরও দিয়েছিলাম। তোমাকে কখনো ভালোবাসি বলা হয়নি আমার। আমি তোমাকে ভালোবাসি অভ্র। আমি জানি সেটা। সব জানতে? তাহলে কেন এমন করতে? কেন ইগনোর করতে? কেন হারিয়ে যাও? কেন এমন হলো? আস্তে, এত উত্তেজিত কেন? এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? সব কিছুর উত্তর চাই। অভ্র অনহিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। সমুদ্রের দিকে তাকিয়ে অনহিকে বলে, আমি হলাম একজন মাস্তান, তবে আর কে সংস্থানের হয়ে কাজ করি। এই সংস্থানের কাজ কি সেটা তো তুমি জানোই।
সংস্থানের কাজ হলো সব দেশের মধ্যে সন্ত্রাস, ড্রাগস বিজনেসকারীদেরকে খুঁজে বের করে তাদেরকে শেষ করা। প্রতিটা দেশেই এই সংস্থানের একটা করে গ্যাং আছে, আর আমাদের দেশের গ্যাংয়ের নাম রোলেক্স। আর কে সংস্থানের অনেক মালিক থাকলেও এই সংস্থানের কাছের গ্যাং হলাম আমরা। আদনান সাহেবের মাধ্যমে, মানে নীলার বাবার কারণে এই আর কে সংস্থানের সাথে যুক্ত হই, গড়ে তুলি রোলেক্স গ্যাং। ছদ্মবেশে থাকতাম আমি। রোলেক্স গ্যাংয়ে আমার নাম আবির। সেদিন ভার্সিটিতে সাকিবেরাই আমাকে এখানে নিয়ে আসে। যাই হোক, জানি আমি মাস্তান, তবুও তোমাকে ভালোবাসি। আমার সাথে থাকতে হলে এসব কিছু মেনে নিয়েই থাকতে হবে। যদি না পারো তাহলে তোমাকে তোমার জায়গাতে আবার রেখে আসবো। অনূহি কিছু সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র থেকে দূরে একটা বাড়ি, বেশ চমৎকার জায়গা। অনূহি অভ্রের কাছে আসে, এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, তবে শর্ত হলো সাধারণ পাবলিক যেন জানে না তুমি কে, কি করো। অভ্র মুচকি হাসে, অনূহিকে জড়িয়ে ধরে বুকে চেপে নেয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম? ওই, আমি তোমার কিসের ম্যাম? হ্যাঁ, আপনি আমার ম্যাম বউ। আপনি? আমি তোমার আপনিতে আছি? তুমি করে বলছিল, সুন্দর ছিল তো। আপনাকে তুমি বলতে কেমন লাগে? আপনিতেই থাকুন। সবাই তো তার বউকে তুমি আর বরকে আপনি বলে, আমি না হয় তার উল্টো হলাম। আপনিতেই থাকুন। পাগল একটা। না মরে আপনার কাছে চলে এসেছি, আর তোমাকে হারাতে দিচ্ছি না জনাব। হারাবো না আপনাকে রেখে। দুজনে হাসে, তারপর একসাথে দাঁড়িয়ে সমুদ্র দেখতে থাকে।